সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। 2020-21 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা বিভাগের সকল শিক্ষার্থীকে অনলাইনে ফিনান্স ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি অজিত দেবনাথ, ফিনান্স ও ব্যাংকিং বিভাগ, সরকারি বাংলা কলেজ, ঢাকা। আশা করি সবাই বর্তমান পরিস্থিতিতে ভালো আছো, সুস্থ আছো এবং সবাই নিজ নিজ বাড়িতে অবস্থান করছো। দীর্ঘ 1 মাস পর আমরা আবার অনলাইন ক্লাসে যুক্ত হয়েছি। যাই হোক, আজকে আমরা পড়ব অধ্যায় 5, স্বল্প ও মধ্যমেয়াদী অর্থায়ন, অর্থাৎ শর্ট অ্যান্ড মিড টার্ম ফিনান্স। এই অধ্যায়ের উপর টোটাল আমরা 6টি ক্লাস নিয়েছি। আজকে এটা আমার 7 নাম্বার ক্লাস এই অধ্যায়ের উপর, কারণ এই অধ্যায়টা অনেক বড় একটা অধ্যায়। আরো আমাদের এই অধ্যায়ের উপর 2টা ক্লাস নেওয়া লাগবে সামনে, বা একটা নিলে হইতে পারে। আজকে আমরা এই অধ্যায়ে যে টপিকগুলো নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে যে একটা অঙ্কটা হচ্ছে এরকম: রহিম অ্যান্ড সন্স তাদের বুক স্টোরের জন্য কাম্য ফরমাইশের পরিমাণ নির্ণয় পরিকল্পনা করেছে। প্রতিটি বই 125 টাকা করে 4500টি বই ক্রয় করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। স্টোরে প্রতিটি বই রাখার বাৎসরিক ব্যয় হবে 10 টাকা। লিড টাইম দেওয়া হচ্ছে এখানে 15 দিন। বুক স্টোরে গড়ে 5 দিনের বই সংরক্ষণ করে। 365 দিনে 1 বছর বিবেচনা করা হয়েছে। ফরমাইশ প্রতি ফরমাইশ ব্যয় 100 টাকা। এই তথ্যগুলো আমাদের এখানে দেওয়া আছে। আমাদের কি করতে হবে সেগুলো এখানে বলা আছে। 1 নম্বর বলা আছে নিত্য বই ফরমাইশের পরিমাণ নির্ণয় করো। খ নম্বর বলা আছে পূর্ণ ফরমাইশ স্তর বা বিন্দু নির্ণয় করো। গ নম্বর বলা আছে ফরমাইশ সংখ্যা নির্ণয় করো। এবং ঘ নম্বর বলা আছে দৈনিক গড় ব্যবহার নির্ণয় করো। আমি এই অধ্যায়ে যতগুলা ক্লাস নিয়েছি সবগুলা ক্লাসে মোটামুটি মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ নির্ণয় করো এই অঙ্কটা থাকেই, কারণ এই টাইপের অঙ্কগুলো আমাদের পরীক্ষায় বেশি আসে। যদি অঙ্ক যদি আসে এখান থেকে, এটা মিড টার্মের অঙ্ক বা মধ্যমেয়াদীর অঙ্কগুলো যদি অঙ্ক পরীক্ষায় আসে, সেক্ষেত্রে মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ নির্ণয় করতে বলবেই। এই জন্য আমি যখন অঙ্কগুলো করাই তখন ম্যাক্সিমাম সময় মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ এটা আমি ইনক্লুড করে দিই সবসময়। তারপরে পূর্ণ ফরমাইশ স্তর বা বিন্দু, ফরমাইশ সংখ্যা নির্ণয়, দৈনিক গড় ব্যবহার ইত্যাদি এগুলাও আমাদের পরীক্ষাতে আসে। তবে সবচেয়ে বেশি আসে হচ্ছে মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ, পূর্ণ ফরমাইশ স্তর বা বিন্দু, আর হচ্ছে মোট মজুদ ব্যয়। আমরা আরেকটা অঙ্ক করবো, সেখানে মোট মজুদ ব্যয় দেওয়া আছে, সেটা আমরা করব। আর আমরা গত ক্লাসে বা আগের ক্লাসে এগুলো আমরা অলরেডি আলোচনা করেছি। তারপরে আমাদের এখানে এক নতুন টপিক হচ্ছে ফরমাইশের সংখ্যা নির্ণয় করা, আর হচ্ছে দৈনিক গড় ব্যবহার নির্ণয় করা। এই দুইটা হচ্ছে আমাদের নতুন, বা পূর্ণ ফরমাইশ স্তর নির্ণয় এটাও নতুন, এটা আমরা আগে করছিলাম না। এই 3টা টপিক এখানে নতুন। একটা হচ্ছে পূর্ণ ফরমাইশের স্তর নির্ণয় করা, ফরমাইশের সংখ্যা নির্ণয় করা, আর হচ্ছে দৈনিক গড় ব্যবহার নির্ণয় করা। এগুলো আমরা আগের ক্লাসে এগুলো করছিলাম না। আগে শুধু আমরা মোট মজুদ ব্যয় পর্যন্ত শিখছিলাম, সর্বোচ্চ মজুদ আর হচ্ছে সর্বনিম্ন মজুদ কিভাবে করতে হয় সেগুলো দেখছিলাম, আর হচ্ছে মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ কিভাবে বের করতে হয় সেগুলো দেখছিলাম। আজকে আমরা পূর্ণ ফরমাইশের স্তর, ফরমাইশের সংখ্যা এবং দৈনিক গড় ব্যবহার কিভাবে নির্ণয় করতে হয় সেগুলা শিখব। প্রথমে দেখবো আমরা হচ্ছে মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ নির্ণয় করা। মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ আমরা জানি সূত্রটা হচ্ছে ইওকিউ বা ইকোনমিক্স অর্ডার কোয়ান্টিটি, মানে হচ্ছে মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ। সূত্র হচ্ছে √2AO ডিভাইডেড বাই সি। এখানে 2 হচ্ছে সূত্র, 2 আর এ মানে হচ্ছে অ্যানুয়াল ডিমান্ড বা বাৎসরিক চাহিদা, আর ও মানে হচ্ছে অর্ডারিং কস্ট বা ফরমাইশ ব্যয়, আর সি মানে হচ্ছে ক্যারিং কস্ট বা বহন ব্যয়। এখানে সব তথ্যগুলো আমাদের অঙ্কে দেওয়া আছে, শুধু আমরা ওটা করবো এখন।
দেখো এখানে এ মানে অ্যানুয়াল ডিমান্ড বা বাৎসরিক ব্যয় আমাদের 4,500 দেওয়া আছে এখানে। এই দেখো প্রতিটি বই 125 টাকা করে 4,500টি বই ক্রয় করার পরিকল্পনা গ্রহণ করে। এটা হচ্ছে আমাদের বাৎসরিক চাহিদা। তারপরে ও মানে দেওয়া আছে অর্ডারিং কস্ট বা ফরমাইশ ব্যয়। এই এখানে দেওয়া আছে ফরমাইশ, প্রতি ফরমাইশ ব্যয় 100 টাকা। আর সি মানে দেওয়া আছে কি ক্যারিং কস্ট বা বহন ব্যয়। এখানে সরাসরি বহন ব্যয়টা দেওয়া নাই, তবে এখানে আমাদের এখানে বলা আছে স্টোরে প্রতিটি বই রাখার বাৎসরিক ব্যয় হবে 10 টাকা। এটাকে আমরা বহন ব্যয় হিসেবে ধরে নিব। কি বলা আছে স্টোরে প্রতিটি বই রাখার বাৎসরিক ব্যয় হবে 10 টাকা। এটাকে আমরা কি ক্যারিং কস্ট বা বহন ব্যয় হিসেবে ধরে নিব। আশা করি সবাই বুঝতে পারছো। এই মানে হচ্ছে 4,500 আর ও হচ্ছে 100 আর সি হচ্ছে 10। এখন আমরা সূত্র অনুযায়ী শুধু মানগুলা বসাবো। 2 ইন্টু এ এর মান হচ্ছে 4,500 ইন্টু ওর মান হচ্ছে 100 ডিভাইডেড বাই সি হচ্ছে 10। এখন তারপর আমরা সবগুলা গুণন করছি। 2 ইন্টু 2 গুণন 4,500 গুণন 100 কোন করলে হবে 9 লাখ ডিভাইডেড বাই কত 10। ভাগ করার পরে রুট যদি করি সেক্ষেত্রে আমার কত আসবে 300 একক আসবে। এটা হচ্ছে মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ। এটা আমরা অনেকবার করছি। মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ কিভাবে নির্ণয় করতে হয় এটা আমরা অনেকবার দেখছি, আবার দেখলাম। কারণ এই মিতব্যয়ী ফরমাইশের পরিমাণটা যদি অঙ্ক আসে মধ্যমেয়াদী অর্থায়ন থেকে, সেক্ষেত্রে অবশ্যই মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ আমাদের বের করতে বলবেই। বা মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ যদি বের করতে নাও বলে, তারপরেও আমাদের মিতব্যয়ী ফরমাইশ বের করা লাগবে। কারণ যদি মোট মজুদ ব্যয় আসে, সেক্ষেত্রে মিতব্যয়ী ফরমাইশের ব্যয় যদি আমরা না জানি, সেক্ষেত্রে আমরা মোট মজুদ ব্যয় বের করতে পারবো না। এই জন্য মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ আমাদের অবশ্যই লাগবে। যাই হোক, 1 নম্বর রিকোয়ারমেন্ট ছিল আমাদের মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ কিভাবে বের করতে হয় সেটা আমরা দেখলাম। তারপরে 2 নম্বর রিকোয়ারমেন্ট হচ্ছে যে ক নাম্বার কি ছিল, পূর্ণ ফরমাইশ স্তর বা পূর্ণ ফরমাইশ বিন্দু কিভাবে নির্ণয় করতে হয়। এখানে দেখো প্রথমে আমরা জানি লেখা আছে কি পূর্ণ ফরমাইশ স্তর সূত্রটা হচ্ছে নিরাপত্তা মজুদ প্লাস লিড টাইম ইন্টু দৈনিক গড় মজুদ ব্যবহার। সূত্রটা মনে রাখতে হবে আমাদের। সূত্রটা কি নিরাপত্তা মজুদ প্লাস লিড টাইম ইন্টু দৈনিক গড় মজুদ ব্যবহার। এটা হচ্ছে আমাদের সূত্র। পূর্ণ ফরমাইশ স্তর বা পূর্ণ ফরমাইশ বিন্দু সূত্র হচ্ছে এটা। আবার বলতেছি, তোমরা এখানে সূত্র দেওয়া আছে প্লাস বইয়েতেও দেওয়া আছে, কিন্তু সূত্রগুলো মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। আমরা যদি সূত্র মনে রাখতে না পারি সেক্ষেত্রে কিন্তু আমরা করতে পারবো না। সূত্রটা কি নিরাপত্তা মজুদ প্লাস লিড টাইম ইন্টু দৈনিক গড় মজুদ ব্যবহার। এখন নিরাপত্তা মজুদ কিন্তু আমাদের অঙ্কে দেওয়া নাই। লিড টাইমটা দেওয়া আছে, দৈনিক গড় মজুদ ব্যবহার এটা আমাদের দেওয়া নাই। আমরা যদি অঙ্কে যাই, দেখো এখানে কিন্তু শুধু বলা আছে লিড টাইম শুধু দেওয়া আছে এখানে 15 দিন, লিড টাইম 15 দিন দেওয়া আছে, কিন্তু নিরাপত্তা মজুদ আর দৈনিক গড় ব্যবহার এটা আমাদের অঙ্কে দেওয়া নাই। অতএব এটা আমাদের বের করা লাগবে। কিছু অঙ্ক এগুলো দেওয়া থাকবে, সেক্ষেত্রে আমাদের টাইমটা সেভ হবে, বের করা লাগবে সরাসরি আমরা সূত্রে মান বসাই দিব। আর যদি অঙ্কের দেওয়া যদি না থাকে, সেক্ষেত্রে আমাদের বাধ্য হয়ে বের করতে হবে। আচ্ছা, কিভাবে বের করবো এখানে আমি করে দিচ্ছি অলরেডি, তোমরা দেখো। প্রথম কি দেওয়া আছে নিরাপত্তা মজুদ। নিরাপত্তা মজুদের সূত্র কি দৈনিক গড় ব্যবহার ইন্টু গড়ে বই সংরক্ষণের সময়। এখানে বই সংরক্ষণের সময় যেহেতু অঙ্কটা বই সংরক্ষণ দেওয়া আছে অঙ্কেতে, এই জন্য এখানে বই সংরক্ষণের সময় লিখছি। যা থাকবে তাই লিখবা তোমরা, বা গড় সময় যদি দাও তাও হবে। এখানে গড়ে বই সংরক্ষণের সময় না যদি, কারণ যেহেতু আমাদের অঙ্কে বই সংরক্ষণ দেওয়া আছে এই জন্য আমি গড়ে বই সংরক্ষণের সময় লিখছি।
আর যদি যদি গড়ের বই সংরক্ষণ না যদি যদি লেখো যে গড় সময়, সেক্ষেত্রে অঙ্ক হবে বা সূত্রটা হবে, কোনো সমস্যা নাই। এখন দেখো সূত্র কি, দৈনিক গড় ব্যবহার ইনটু গড়ে বই সংরক্ষণের সময়। এখন দৈনিক গড় ব্যবহার এটা তো আমরা জানি না। দৈনিক গড় ব্যবহারের আবার সূত্র হচ্ছে বার্ষিক চাহিদা ডিভাইডেড বাই 365। আর এখানে 365 কেন হলো, এখানে বলা আছে 365 দিনে এক বছর বিবেচনা করা হয়েছে, কিন্তু সাধারণত আমরা জানি যে ফিনান্সে 360 দিনে এক বছর বিবেচনা করা হয়। যদি আমাদের অঙ্কে যদি এরকম বলা থাকে যে 365 দিনে এক বছর বিবেচনা করা হয়েছে, সেক্ষেত্রে আমরা 365 দিয়েই অঙ্কটা সলভ করব। আর যদি কিছু বলা না থাকে, সেক্ষেত্রে আমরা 360 দিন ধরে অঙ্কটা সলভ করব। যেহেতু এখানে 365 দিন বলা আছে, অতএব আমরা 365 দিন ধরেই করব। তাহলে দৈনিক গড় ব্যবহারের সূত্র হচ্ছে কি, বার্ষিক চাহিদা ডিভাইডেড বাই 365 বা এক বছর যে সংখ্যাটা থাকবে সেটা, ইনটু গড়ে বই সংরক্ষণের সময় বা গড় সময়। এখন বার্ষিক চাহিদা আমরা জানি যে 4500 দেওয়া আছে আমাদের অঙ্কে, আর 365 এখানে আমরা জানি যে দেওয়া আছে 365 দিন এক বছর সেটা, আর গড়ে বই সংরক্ষণের সময় আমাদের এখানে বলা আছে 5 দিন। এখানে বলা আছে বুক স্টোরে গড়ে 5 দিন বই সংরক্ষণ করে, দেওয়া আছে এখানে। তারপরে আমরা 4500 আমরা 365 দিয়ে ভাগ করছি, ভাগ করলে আসে কত, 12.33 ইন্টু গড়ে বই সংরক্ষণের সময় দেওয়া আছে 5। তারপর আমরা 12.33 সাথে 5 যদি গুণন করি, সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি, 61.64। এটা পাচ্ছি আমরা নিরাপত্তা মজুদ। তাহলে নিরাপত্তা মজুদের সূত্রটা কি, নিরাপত্তা মজুদের সূত্র হচ্ছে দৈনিক গড় ব্যবহার ইন্টু গড়ে বই সংরক্ষণের সময়। আবার দৈনিক গড় ব্যবহারের সূত্র হচ্ছে বার্ষিক চাহিদা ডিভাইডেড বাই 365 বা 360 দিন। 365 যদি তোমাদের অঙ্কে দেওয়া থাকে তাহলে 365 হবে, আর অঙ্কে যদি দেওয়া না থাকে সেক্ষেত্রে আমরা 360 ধরে অঙ্কটা সলভ করব। যেহেতু এখানে 365 দেওয়া আছে তাই আমরা 365 দিয়ে করছি। তারপরে আমরা ভাগ করলাম, ভাগ করলে আসে 12.33, আর গড় সময় দেওয়া আছে 5, গুণ করলে হয় 61.64 একক বা 64 একক। এখন খেয়াল করো যে নিরাপত্তা মজুদ এখানে কত বের করলাম আমরা, এখানে বের করছি 61.64, আর লিড টাইম কত, 15 আমাদের অঙ্কে দেওয়া আছে, সুন্দর করে বলা আছে, স্পষ্টভাবে বলা আছে লিড টাইম 15। আর দৈনিক গড় মজুদ ব্যবহার 12.33, এটা কোথায় পেলাম, এই যে দৈনিক গড় মজুদ ব্যবহার বা দৈনিক গড় ব্যবহার আমরা এখানে পাইছি, এই যেটা বার্ষিক চাহিদা ডিভাইডেড বাই 365। এটা হচ্ছে দৈনিক গড় মজুদ ব্যবহার, কত, 12.33। আশা করি বুঝতে পারছো সবাই কিভাবে নিরাপত্তা মজুদ বের করছি, কিভাবে লিড টাইম আমাদের বলাই ছিল, আর দৈনিক গড় মজুদ কিভাবে বের করছি। আশা করি সবাই বুঝতে পারছো। তারপর আমরা এই দুইটা প্রথমে গুণন করব, গুণন করার পরে যে রেজাল্টটা আসবে তার সাথে এটা যোগ করব, যোগ করলে 246.59 একক। এটা আমরা যেহেতু দশমিকের পরে 5 বা 5-এর যদি বেশি থাকে, সেক্ষেত্রে আমরা দশমিকের আগের সংখ্যার সাথে 1 যোগ করতে পারি, সেক্ষেত্রে অঙ্কটা হবে। তার মানে এখানে 247 লিখি, তার মানেও অঙ্ক হবে। আর যদি আমরা না করি 246.59 যদি থাকে, সেক্ষেত্রে অঙ্ক হবে। তবে যোগ করে দেওয়াই বেটার, না দিলে অঙ্ক ভুল হবে না, সমস্যা নেই। যদি আমাদের নিরাপত্তা মজুদ যদি আলাদাভাবে বের করতে বলে, সেক্ষেত্রে আমরা এখন বের করতে পারবো না। নিরাপত্তা মজুদের সূত্র আমরা এখন জানলাম, দৈনিক গড় ব্যবহার ইনটু গড় বই সংরক্ষণের সময় বা গড় সময়। আবার দৈনিক গড় ব্যবহারের সূত্রটা হচ্ছে বার্ষিক চাহিদা ডিভাইডেড বাই 360। এখানে নর্মালি 360 হবে,
আর যদি 365 উল্লেখ থাকে সেক্ষেত্রে 365 হবে। যাই হোক, আমরা নিরাপত্তা মজুদ কিভাবে করতে সেটা জানলাম, দৈনিক গড় মজুদ ব্যবহার কিভাবে করতে সেটা জানলাম। তাহলে পূর্ণ কর্মস্তর এখানে কত আসতেছে? এখানে আছে 246.59 একক বা 247 একক যদি দেয় তাও আমাদের অঙ্কটা হবে। দুই নম্বর রিকোয়ারমেন্ট শেষ। 3 নম্বর রিকোয়ারমেন্ট ছিল হচ্ছে ফরমাইশের সংখ্যা। ফরমাইশের সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করব? ফরমাইশের সংখ্যার সূত্র হচ্ছে বার্ষিক চাহিদা ডিভাইডেড বাই মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ। এই দেখো, ফরমাইশের সংখ্যা নির্ণয় করতে সূত্র হচ্ছে বার্ষিক চাহিদা বা মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ। আমরা মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ যদি এখানে না জানতাম সেক্ষেত্রে কিন্তু আমরা ফরমাইশের পরিমাণ সংখ্যা বের করতে পারতাম না। এই জন্যই বলতেছি যে মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ এই অঙ্কটা প্রায় সবগুলো অঙ্কের সাথে সম্পর্কিত। মোট মজুদ ব্যয় বের করতে আমাদের মিতব্যয়ী ফরমাইশের সংখ্যা লাগবে, এই ফরমাইশের সংখ্যা বের করতে মিতব্যয়ী ফরমাইশের পরিমাণটা লাগবে, এরকম। তারপরে এগুলা বের করতে অবশ্যই আমাদের কি হবে, মিতব্যয়ী ফরমাইশের পরিমাণটা বের করা লাগবে। এই জন্য যে কোনো অঙ্কে আমরা করতে গেলে কি করতে হবে, আগে মিতব্যয়ী ফরমাইশের পরিমাণটা আগে জানতে হবে, নইলে আমরা অনুমান করতে পারবো না। যেমন এখানে যে বলা আছে ফরমাইশের সংখ্যার সূত্র কি, বার্ষিক চাহিদা ডিভাইডেড বাই মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ। এখন যদি মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ যদি আমরা না জানতাম সেক্ষেত্রে কি আমরা ফরমাইশের সংখ্যা বের করতে পারতাম না? পারতাম না। তাহলে বার্ষিক চাহিদা আমাদের অঙ্কে বলা ছিল 4,500, আর মিতব্যয়ী ফরমাইশ পরিমাণ আমরা বের করছিলাম কত, 300। প্রথম দিকে আমরা বের করছিলাম কত মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ, এখানে যে 300 একক, আর বাৎসরিক চাহিদা এখানে বলা ছিল 4,500টি বই ক্রয় করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই হচ্ছে আমাদের বাৎসরিক চাহিদা, হচ্ছে মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ। তাহলে আমরা যদি 300 দিয়ে 4,500 কে যদি ভাগ করি সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি, 15 বার। এটা হচ্ছে ফরমাইশের সংখ্যা, তার মানে সে 15 বার অর্ডার দিয়েছে। রহিমান শমস টোটাল কতবার অর্ডার দিচ্ছে, 15 বার অর্ডার দিচ্ছে। সহজে বের করা যায় কিভাবে, বাৎসরিক চাহিদা ডিভাইডেড বাই বা বার্ষিক চাহিদা ডিভাইডেড বাই মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ দিয়ে যদি আমরা ভাগ করি সেক্ষেত্রে আমরা খুব সহজেই ফরমাইশের সংখ্যা বের করতে পারি। যাই হোক, 3 নম্বর রিকোয়ারমেন্ট শেষ। এখন আমরা দেখবো 4 নম্বর রিকোয়ারমেন্ট। 4 নম্বর এখন হচ্ছে দৈনিক গড় মজুদ ব্যবহার। দৈনিক গড় মজুদ ব্যবহার কিভাবে আমরা দৈনিক গড় মজুদ ব্যবহারটা নির্ণয় করব। দৈনিক গড় মজুদ ব্যবহার সূত্রটা আমরা অলরেডি দেখে আসছি, নিরাপত্তা মজুদে কিভাবে দৈনিক গড় মজুদ ব্যবহারটা বের করতে হয় সেইখানে আমরা দেখে আসছি অলরেডি। সূত্রটা ছিল বার্ষিক চাহিদা বা বাৎসরিক চাহিদা ডিভাইডেড বাই 360 বা 365। আর বারবার করে কিন্তু বলতেছে এগুলা 360 বা 65, কখন 60 হবে কখন 65 হবে। নর্মালি যদি আমাদের অঙ্কে যদি কিছু বলা না থাকে, এক বছর সমান আমরা কতদিন ধরবো, সেক্ষেত্রে আমরা 360 ধরে অঙ্ক করব। আর যদি বলা থাকে সেক্ষেত্রে আমরা, যেমন এখানে এই অঙ্কে আমাদের বলা ছিল যে 1 বছর ইকুয়াল টু 365 দিন মানে বিবেচনা করতে হবে, সেজন্য আমরা এখানে 365 দিন বিবেচনা করছি। আর যদি কিছু বলা না থাকতো সেক্ষেত্রে আমরা 360 ধরে অঙ্কটা করতাম। আর বাৎসরিক চাহিদা আমাদের তো বলাই আছে কত, 4,500। 4,500 থেকে আমরা 365 ভাগ করলে কত হয়, 12.33 একক। এটা হচ্ছে আমাদের দৈনিক গড় মজুদ ব্যবহার। তাহলে আমরা এই অঙ্কে আমাদের 4টা রিকোয়ারমেন্ট ছিল। একটা ছিল মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ, 2 নাম্বারটা ছিল হচ্ছে পূর্ণ ফরমাইশ স্তর বা বিন্দু, 3 নাম্বার ছিল হচ্ছে ফরমাইশের সংখ্যা, এবং 4 নাম্বার ছিল দৈনিক গড় মজুদ ব্যবহার বা দৈনিক গড় ব্যবহার। অলরেডি আমরা সবগুলাই
করে ফেলছি। তবে আবার বলতেছি, এখানে কিন্তু সূত্রগুলো একটু মনে রাখার চেষ্টা করতে হবে। সূত্র যদি আমরা ভুল করে ফেলি সেক্ষেত্রে কিন্তু আমরা করতে পারবো না। আর সূত্রগুলো অবশ্যই মনে রাখতে হবে। পূর্ণ ফরমাইশের স্তরের সূত্রটা মনে রাখতে হবে। এই সূত্রটা একটু বড়, আর অন্যান্য সূত্রগুলো ছোট আছে, সহজে মনে রাখা যাবে। কিন্তু পূর্ণ ফরমাইশ সূত্রটা একটু বড়। সূত্রটা হচ্ছে নিরাপত্তা মজুদ প্লাস লিড টাইম ইনটু দৈনিক গড় মজুদ ব্যবহার। যদি নিরাপত্তা মজুদ যদি আমাদের অঙ্কে দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা সরাসরি নিরাপত্তা মজুদের অঙ্ক মান বসিয়ে করব। আর যদি মানটা যদি সরাসরি দেওয়া না থাকে, সেক্ষেত্রে আমাদের বের করতে হবে। কিভাবে বের করবো সেটা আমরা অলরেডি দেখছি। নিরাপত্তা মজুদের সূত্র হচ্ছে দৈনিক গড় ব্যবহার ইনটু গড় সময়। আমরা দৈনিক গড় ব্যবহারটা আমরা সূত্র জানি না, সূত্রটা হচ্ছে এটা, যে বার্ষিক চাহিদা ডিভাইডেড বাই 360 বা 365 দিন। তাহলে আমরা দৈনিক গড় ব্যবহারের সূত্র জানলাম। এইভাবে আমরা নিরাপত্তা মজুদ বের করব। যাই হোক, আশা করি সবাই আমরা অঙ্কটা বুঝতে পারছি। তারপরে আমরা যে অঙ্কটা দেখবো সেটা হচ্ছে একটা নতুন একটা অঙ্ক। নতুন বলতে অঙ্কগুলো আমরা আগেও করছি, বাট এখানে একটু ডিফারেন্ট, মানে অঙ্কের মানে ভাষাগত ডিফারেন্ট আছে, আর কিছু না, আর সবকিছু সেম। দেখো অঙ্কটা একটু সবাই। এখানে দেওয়া আছে এবিসি লিমিটেড, মানে এবিসি একটা কোম্পানি বোঝাইছে এখানে। এবিসি কোম্পানির এখানে লেখা ওঠা নাই, তোমরা বুঝে নিবা। এবিসি কোম্পানি লিমিটেড বাজারে নতুন ব্র্যান্ডের পোশাক বাজারজাতকরণ করতে যাচ্ছে। ঠিক আছে, তারপরে হচ্ছে সারা বছর তাদের ৬৪,০০০ একক পণ্যের প্রয়োজন হবে, এবং এটা আমাদের বার্ষিক চাহিদা। এখানে বলা আছে কত, তাদের কত ৬৪,০০০ একক পণ্যের প্রয়োজন হবে। প্রতি একক পণ্যের ক্রয় মূল্য হচ্ছে ১,০০০ টাকা। তারপর হচ্ছে প্রতি ফরমাইশ ব্যয় দেওয়া আছে ৫০০ টাকা, এবং বহন ব্যয় দেওয়া আছে ক্রয় মূল্যের ১%। এইখানে একটু ডিফারেন্ট, যে সবসময় বহন ব্যয় আমাদের অ্যামাউন্ট দেওয়া থাকে, যে ১০ টাকা বা ২০ টাকা বা ৩০ টাকা এরকম অ্যামাউন্ট বলা থাকে। কিন্তু এখানে বলা আছে বহন ব্যয় কি বলা আছে, ক্রয় মূল্যের ১%। এর একটু ডিফারেন্ট, এখানে একটু সমস্যা নেই, এটা আমরা বের করবো। বহন ব্যয় ক্রয় মূল্য যেটা দেওয়া আছে সেটা আমরা, এখানে ক্রয় মূল্য দেওয়া আছে ১,০০০, এই ১,০০০-এর ১% বের করলেই সেটা আমরা বহন ব্যয় সহজে বের করতে পারবো। যাই হোক, ওটা সমস্যা না। তারপর বলা আছে নিরাপত্তা মজুদ দেওয়া আছে ৫০০ একক, এবং সংগ্রহ সময় দেওয়া আছে ৩ দিন। এখানে কিন্তু অঙ্কটা একটু সহজ হয়ে গেছে। সবাই একটু খেয়াল করো যে এখানে নিরাপত্তা মজুদ আমাদের সরাসরি এখানে বলা আছে ৫০০ একক, তার মানে এখানে অঙ্কটা একটু সহজ হয়ে গেল। আর যদি নিরাপত্তা মজুদ দেওয়া না থাকতো, আমাদের অঙ্কের প্রয়োজনে কিন্তু নিরাপত্তা মজুদটা আমাদের বের করা লাগতো। আশা করি সবাই বুঝতে পারছো কি বলতে চাচ্ছি আমি। এবং সংগ্রহ সময় দেওয়া আছে কত, ৩ দিন। যাই হোক, এখন আমাদের করতে হবে কি, এখন করতে হবে এবিসি লিমিটেডের মোট মজুদ ব্যয় কত হবে। আমরা মোট মজুদ ব্যয়ের সূত্রটা আমরা আগে শিখছিলাম, কিন্তু এইখানে একটু ডিফারেন্ট। কি জন্য ডিফারেন্ট বলবো আমি। মোট মজুদ ব্যয় বা টোটাল কস্ট। মোট মজুদ ব্যয় বের করতে গেলে প্রথমে আমাদের কি বের করা লাগবে, মিতব্যয়ী ফরমাইশের পরিমাণটা আগে নির্ণয় করতে হবে। মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ যদি আমরা নির্ণয় না করি, সেক্ষেত্রে আমরা মোট মজুদ ব্যয়টা নির্ণয় করতে পারবো না। তো প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের মিতব্যয়ী ফরমাইশের পরিমাণটা নির্ণয় করতে হবে। আমরা জানি যে মিতব্যয়ী ফরমাইশের সূত্র হচ্ছে ইউ ইকুয়াল টু 2AO ডিভাইডেড বাই 3। আর এখানে এ মান দেওয়া আছে কত, এই যে বাৎসরিক চাহিদা দেওয়া আছে সারা বছর তাদের ৬৪,০০০ একক পণ্যের প্রয়োজন হবে, তার মানে বাৎসরিক চাহিদা দেওয়া আছে ৬৪,০০০ একক।
আর ও মানে অর্ডারিং কস্ট বা ফরমাইশ ব্যয় কত দেওয়া আছে 100, সরি 500, কত দেওয়া আছে প্রতি ফরমাইশ ব্যয় দেওয়া আছে এখানে 500 টাকা। এই যে ফরমাইশ ব্যয় দেওয়া আছে 500 টাকা এবং বহন ব্যয় মানে সি দেওয়া আছে ক্রয় মূল্যের 1%। এখন ক্রয় মূল্য দেওয়া আছে কত এখানে আমাদের ক্রয় মূল্য দেওয়া আছে কত প্রতি এক পণ্যের ক্রয় মূল্য দেওয়া আছে 1000 টাকা। তাহলে এর 1% হবে আমাদের বহন ব্যয়। 1000 এর 1% হয় হচ্ছে কত 10%। ক্যালকুলেটর আমরা সহজেই এটা বের করতে পারবো। যাই হোক, তারপর আমরা মান বসাবো। এখন দেখো 2 ইন্টু এর মান হচ্ছে 64,000 আর ওর মান হচ্ছে কত অর্ডারিং কস্ট বা ফরমাইশ ব্যয় দেওয়া আছে কত 500। এখন আর সি মানে ক্যারিং কস্ট বা বহন ব্যয় দেওয়া আছে কত 10, এই হচ্ছে 10। এই 64,000 ইন্টু 500 এগুলো গুণ করলে হয় হচ্ছে 64 লাখ। তারপরে আমরা 10 দিয়ে ভাগ করার পরে যদি রুট করি তাহলে কত আসতেছে 2529.82 একক। এখানে যদি আমি 30 একক লিখতাম 25,2530 লিখতাম সেক্ষেত্রেও হতো অঙ্কটা। যাই হোক, সমস্যা নেই, আমরা যেভাবে করি সেভাবেই হবে। তাহলে আমরা মিতব্যয়ী ফরমাইশের পরিমাণটাকে বের করলাম। এখন আমরা মোট মজুদ ব্যয়টা বের করব। কিভাবে আমরা মোট মজুদ ব্যয়টা বের করব? মোট মজুদ ব্যয় সূত্র হচ্ছে মোট ফরমাইশ ব্যয় প্লাস মোট বহন ব্যয়। এখন মোট ফরমাইশ ব্যয় হচ্ছে A ইকুয়াল টু ডিভাইডেড বাই EOQ ইন্টু O, আর মোট বহন ব্যয় ইকুয়াল টু EOQ প্লাস ডিভাইডেড বাই 2 প্লাস SS ইন্টু C। SS কি জন্য হলো? SS হচ্ছে সেফটি স্টক বা নিরাপত্তা মজুদ। শুধু এই অঙ্কে কিন্তু আমাদের এইটুকু ডিফারেন্ট। যদি আমাদের অঙ্কে যদি নিরাপত্তা মজুদ দেওয়া থাকে সেই ক্ষেত্রে এই অংশটুকুর সাথে এসএস বা নিরাপত্তা মজুদ যোগ করতে হবে মোট বহন ব্যয়ের সাথে। আর যদি নিরাপত্তা মজুদ যদি না দেওয়া থাকে অঙ্কে সরাসরি সেক্ষেত্রে এই এসএস বা সেফটি স্টক হচ্ছে নিরাপত্তা মজুদ। এসএস এর মিনিং হচ্ছে সেফটি স্টক বা নিরাপত্তা মজুদ। এসএস যদি দেওয়া না থাকে সেক্ষেত্রে আমাদের এখানে এসএস যোগ করতে হবে না। আর যদি নিরাপত্তা মজুদ যদি দেওয়া থাকে তাহলে এখানে এসএস যোগ করতে হবে। এই হচ্ছে পার্থক্য অঙ্কের, আর কোনো কিছু পার্থক্য নেই। আর সেম আগের মতোই। আগে আমরা মোট মজুদ ব্যয় অঙ্ক যে করছিলাম সেখানে কিন্তু নিরাপত্তা মজুদ ছিল না, এই জন্য আমরা এসএস এখানে লিখি নাই, ওই অঙ্কে লিখি নাই। আর এখানে আমাদের নিরাপত্তা মজুদ আছে বিধায় কিন্তু আমরা এসএস টা লিখছি বা যোগ করছি। তোমরা বইয়ে খেয়াল করে দেখতে পাবো অঙ্কটা। আর এই অঙ্কটা বোর্ডে আসছে, এই অঙ্কটা 2017 সালে দিনাজপুর বোর্ডে আসছে হুবহু। যাদের বই আছে বইটা খেয়াল করে দেখতে পাবা। তাহলে পার্থক্যটা কি? যখন আমাদের অঙ্কের নিরাপত্তা মজুদ দেওয়া থাকবে তখন আমরা এই মোট বহন ব্যয়ের এই অংশের সাথে নিরাপত্তা মজুদটা আমরা যোগ করব। আর যদি নিরাপত্তা মজুদ যদি অঙ্কে সরাসরি দেওয়া না থাকে সেক্ষেত্রে আমরা এএসএস বা সেফটি স্টক বা নিরাপত্তা মজুদ এটা যোগ করব না। যাই হোক, আর সবকিছু সেম আগের মধ্যে থাকবে। ইন্টু সি, সি মানে হচ্ছে ক্যারিং কস্ট। যাই হোক, এ মানে হচ্ছে অ্যানুয়াল ডিমান্ড বা বাৎসরিক চাহিদা। বাৎসরিক চাহিদা আমাদের অঙ্কে ছিল কত 64,000 ডিভাইডেড বাই ইওকিউ। ইওকিউ মানে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বা মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ। এটা আমি মাত্রই বললাম। সেটা কত বের করছি আমরা 2520.82। আর ও মানে হচ্ছে অর্ডারিং কস্ট। অর্ডারিং কস্ট কত বের করছি আমরা? এটা আমাদের অঙ্কে দেওয়া আছে সরাসরি 500। যাই হোক, তারপরে আবার দেওয়া আছে প্লাস ইওকিউ ডিভাইডেড বাই 2। ইওকিউ আমাদের বের করছি কত 2529.82 ডিভাইডেড বাই 2 প্লাস এসএস। এসএস হচ্ছে সেফটি স্টক বা নিরাপত্তা মজুদ। এটা আমাদের অঙ্কে বলা আছে এখানে কত, এই নিরাপত্তা মজুদ দেওয়া আছে কত 500 একক। এই 500 একক হচ্ছে এই 500।
এসএস বা সেফটি স্টক বা নিরাপত্তা মজুদ ইন্টু সি দেওয়া আছে কত 10, এই 10। এখন আমরা 64,000 এটা ভাগ করছি, ভাগ করার পর গুণন করছি, গুণ করলে আমাদের এটা আসবে। তারপরে আমরা এটা তারপর কি করছি, সরি এর একটু ভুল হয়েছে, এই অংশটা, এই অংশের রেজাল্ট হবে এই 12,649.1 আর এই অংশের রেজাল্ট হবে 17,649.1। একটু উল্টাপাল্টা হয়ে গেছে, জিনিসটা তোমরা খেয়াল করবা। অঙ্ক হয়েছে এমনি, শুধু যোগ করতে ভুলো না, আগেরটা পরে পরেরটা আগে হচ্ছে। মানে এই অংশের রেজাল্ট হবে এইটা 17,649.1 এই অংশের রেজাল্ট। আবার বলতেছি, এটা খেয়াল রাখবে, একটু মিস্টেক হয়ে গেছে, যে এই অংশের রেজাল্ট মোট বহন ব্যয়, এই অংশের রেজাল্ট হবে এই 17,691.1, সরি 49.1, আর এই অংশের বা মোট ফরমাইশ ব্যয়ের এই অংশের রেজাল্ট হবে 12,649.1। শুধু একটু উল্টাপাল্টা হয়ে গেছে, আগেরটা পরে পরেরটা আগে হয়েছে। এইটুক হবে এইটা অংশ, এইটা হবে এইটার অংশ, আর সবকিছু সেম। যাই হোক, যোগ করলে হবে আমাদের কত, 32,298.2 টাকা। এটা হচ্ছে আমাদের কি মোট বহন ব্যয়, সরি মোট মজুদ ব্যয়। তাহলে আমরা সহজেই মোট মজুদ ব্যয় কিভাবে নির্ণয় করতে হয় আমরা বের করে শিখলাম। আবার বলতেছি, এখানে একটু পার্থক্য, সেটা হচ্ছে এসএস বা সেফটি স্টক। সেফটি স্টক যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা মোট বহন ব্যয়ের সাথে কিন্তু এটা যোগ করতে হবে, আর যদি দেওয়া না থাকে এটা যোগ করার দরকার নাই। তার মানে আমরা আগের ক্লাসে যে মোট মজুদ ব্যয় বের করা শিখছি, সেখানে কিন্তু এসএস ছিল না বা সেফটি স্টক ছিল না, এই জন্য আমরা সূত্রতে এসএস নিয়ে আসি নাই। আর এই অঙ্কে আমাদের এসএস বা নিরাপত্তা মজুদ আছে বিধায় কিন্তু আমরা এই মোট বহন ব্যয়ের সাথে এই এসএসটা কিন্তু যোগ করছি। এই হচ্ছে পার্থক্য, আর কিছু না। তারপরে 2 নম্বর রিকোয়ারমেন্ট ছিল হচ্ছে পূর্ণ ফরমাইশ বিন্দু নির্ণয় করতে বলছে আমাদের, বা পূর্ণ ফরমাইশ স্তর, সেটাই বলি। আমরা আগেই দেখে আসছি, আগের অঙ্কটা দেখে আসলাম কিভাবে পূর্ণ ফরমাইশ বিন্দু বা পূর্ণ ফরমাইশ স্তরটা নির্ণয় করতে হয়। পূর্ণ ফরমাইশ বিন্দু, পূর্ণ ফরমাইশ স্তরের সূত্র হচ্ছে আমরা আগে দেখে আসছি, নিরাপত্তা মজুদ প্লাস লিড টাইম ইন্টু দৈনিক গড় মজুদ ব্যবহার বা দৈনিক গড় ব্যবহার। নিরাপত্তা মজুদ যেহেতু এখানে সরাসরি দেওয়া আছে, আর আগের অঙ্কে আমাদের দেওয়া ছিল না, আগে আমরা বের করে নিছি, আর এখানে সরাসরি দেওয়া আছে, অতএব আর ঝামেলা নাই, সরাসরি আমরা এখানে মান বসাই দিব, কত 500। আর লিড টাইম আমাদের অঙ্কে 3 দেওয়া ছিল, 3, আর দৈনিক গড় মজুদ ব্যবহারটা দেওয়া নাই, এটা আমাদের বের করতে হবে। সূত্রটা হচ্ছে বার্ষিক চাহিদা ডিভাইডেড বাই 360। এখন কোশ্চেন হচ্ছে যে এখানে 360 হলো কেন। আমি আগেই বলছিলাম যে আমাদের অঙ্কে যদি ফিনান্সে সাধারণত 1 বছর হিসাব করতে হয় 360 দিন ধরে, আর আগের অঙ্কে 365 তো সেই জন্যই যে অঙ্কে সরাসরি আমাদের বলা ছিল 1 বছর ইকুয়াল টু 365 দিন ধরতে হবে, এই জন্য আমরা 365 দিন ধরছিলাম। আর এই অঙ্কে কিছু বলা নাই, অর্থাৎ এই অঙ্কে আমরা 360 দিন ধরে হিসাব করবো বা ক্যালকুলেশন করবো। তাহলে অঙ্কে আমাদের বার্ষিক চাহিদা ছিল কত, 64,000, আর 360 বললাম কি জন্য 360 হলো। এখন ভাগ করলে কত হয়, ভাগ করলে হয় 177.78, এইটুক ভাগফল। তারপর আমরা এটা গুণন করছি, গুণন করলে হয় 533.33, তারপরে এই 533.33 যোগ করলে হয় 1033.33 একক। এটা ছিল আমাদের 2 নম্বর রিকোয়ারমেন্ট, পূর্ণ ফরমাইশ বিন্দু। এখন আমাদের 3 নম্বর রিকোয়ারমেন্ট ছিল যদি সংগ্রহের সময়, একটু খেয়াল করে সবাই, যদি সংগ্রহের সময় 3 দিন স্থলে 5 দিন হয়, তাহলে মজুদ ব্যবস্থায় কি ধরনের সমস্যা হবে
তুমি মনে করো। এটা আমাদের নির্ণয় করতে হবে। এখন আমরা পূর্ণ ফরমাইশ বিন্দু নির্ণয় করলাম। প্রথম 3 দিন ধরে করছি, আমাদের এখানে সংগ্রহের সময় 3 দিনই ছিল। এখন এই 3 দিনের জায়গায় যদি 5 দিন হয়, সেক্ষেত্রে আমরা কি করব? শুধু এইটুকু ডিফারেন্স, আর কিছু না, আর সবকিছু সেম থাকবে। সব আমরা দেখি 3 দিনের জায়গায় যদি 5 দিন হয়, সেক্ষেত্রে কি হবে। এটা ছিল 3 দিনের দিন। 3 দিন থাকলে কি হয়? 3 দিন থাকলে পরে পূর্ণ ফরমাইশ বিন্দু হচ্ছে 1033.33 একক। এখন যদি 5 দিন হয়, সবকিছু সেম থাকবে, শুধু লিড টাইম যেখানে 3 ছিল সেখানে কি হবে? 5 হবে, আর কিছু হবে না। সেখানে লিড টাইম কত ছিল? 3 ছিল, এখানে কি হবে? 5 হবে। এখানে দেখো পূর্ণ ফরমাইশ বিন্দু সবকিছু সেম, নিরাপত্তা মজুদ প্লাস লিড টাইম ইনটু দৈনিক গড় মজুদ ব্যবহার, সবকিছু সেম, সূত্র মতো সবকিছু সেম। নিরাপত্তা মজুদ 500, লিড টাইম যেখানে 3 ছিল এখানে কত হবে? 5 হবে। বার্ষিক চাহিদা ডিভাইডেড বাই 360, ওই সেম আগের অঙ্কের মতোই। কত হয়? 77.87 হবে। এখন এইটা গুণ করলে হয় 5 গুণন 177.78, যদি আমরা 5 গুণন করি সেই ক্ষেত্রে হবে 888.88। এখন এই 500 সাথে যদি 888.88 যদি আমরা যোগ করি, সেক্ষেত্রে হবে 1388.88 একক। এটা হচ্ছে যখন আমাদের লিড টাইম 3 দিন থেকে 5 দিন হয়, তখন আমাদের এটা হচ্ছে কত? তাহলে কি বাড়তেছে না কমতেছে? অবশ্যই বৃদ্ধি পাচ্ছে। যাই হোক, আমাদের কমেন্টস লিখতে হবে। কিভাবে কমেন্টস লিখবো দেখো। সংগ্রহের সময় 3 দিনের স্থলে 5 দিন হয়, পূর্ণ ফরমাইশ বিন্দু 1033.33 একক হতে বৃদ্ধি পেয়ে 1388.88 একক হয়েছে। এই কমেন্টসগুলো কিন্তু লিখতে হবে। যদি আমরা কমেন্টস না লিখি তাহলে কিন্তু আমরা মার্কস পাবো না। আবার লিখতে হবে, অর্থাৎ পূর্বের তুলনায় বেশি পরিমাণ মজুদ স্তর থাকা অবস্থায় পুনরায় ফরমাইশ প্রদান করতে হবে। এই 2-3টা লাইন আমাদের অবশ্যই কিন্তু লিখতে হবে। আমরা যদি না লিখি তাহলে কিন্তু আমরা অঙ্কে ফুল মার্কস পাবো না। তাহলে কি লিখতে হবে? সংগ্রহের সময় 3 দিনের স্থলে 5 দিন হয়, পূর্ণ ফরমাইশ বিন্দু 1033.33 একক হতে বৃদ্ধি পেয়ে 1388.88 একক হয়েছে। অর্থাৎ কি? পূর্বের তুলনায় বেশি পরিমাণ মজুদ স্তর থাকা অবস্থায় পুনরায় ফরমাইশ প্রদান করতে হবে। এই 3টা লাইন অবশ্যই লিখতে হবে। আর যেহেতু এই অঙ্কটা আমাদের পরীক্ষায় আসছে, ভবিষ্যতে পরীক্ষার জন্য বা আমাদের সামনে পরীক্ষার জন্য এই অঙ্কটা ইম্পর্টেন্ট। যাই হোক, আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার আহ্বান করে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবাই নিজ নিজ বাড়িতে অবস্থান করবে। ধন্যবাদ সবাইকে।